প্রেগনেন্সির রিপোর্ট হাতে নিয়ে বসে আছেন জমেলা বানু। তার পাশে বসে আছেন তার স্বামী আক্কাস আলী। মা হওয়াটা বেশ আনন্দের। প্রতিটা কপতি বাবা মা হওয়ার সংবাদ শুনে বেশ আনন্দিত হয়। এরকম একটা খুশির সংবাদ শুনেও কোনো আনন্দ নাই জমেলা বানু ও আক্কাস আলীর চোখে মুখে, বরং তাদের চোখে মুখে ফুটে উঠেছে স্পষ্ট ভয় আর দুশ্চিন্তার প্রতিচ্ছবি। মাত্র 18 বছর বয়সে আক্কাস আলীর ঘরে বউ হয়ে এসেছে জমেলা বানু। বিয়ের 1 বছরের মাথায় জন্ম হয় শুভর। একমাত্র ছেলে শুভের জন্মের পর দীর্ঘদিন যখন আর কোনো সন্তান পাচ্ছিলেন না, তখন তারা কতই না চেষ্টা করেছিলেন আর একটা সন্তান পাওয়ার জন্য। সৃষ্টিকর্তা তাদের দিকে মুখ তুলে তাকালেন। দীর্ঘ 45 বছর পর যখন তারা 2 নাতি পেল। বেশ কয়েকদিন ধরে জমেলা বানুর শরীরটা খারাপ। সারাক্ষণ দুর্বলতা অনুভব করেন। ঠিকমতো খাবারও খেতে পারেন না। খাবার সামনে নিলেই বমি হয় ওনার। আজ সকালবেলা বৌমার সাথে রান্নার কাজে সাহায্য করছিলেন। হঠাৎ করে মাথা ঘুরে তিনি পড়ে গেলেন। ছেলে এখন দেশের বাইরে আছে। এই একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে। কোম্পানির কাজে দেশের বাইরে গিয়েছে 15 দিনের জন্য। তাই আক্কাস আলী নিজেই জমেলা বানুকে নিয়ে ডাক্তারের কাছে এসেছেন চেক আপ করাতে। এখানে এসে জানতে পারলেন তিনি প্রেগনেন্ট। তিনি দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই জমেলা বানু অঝরে চোখের পানি ফেলছিলেন। আর তার পাশে বিষণ্ণ মনে বসে আছেন আক্কাস আলী। জমেলা বানু পাশ ফিরে তার স্বামীর দিকে তাকালেন। তার স্বামী মাথা নিচু করে অপরাধীর মতো বসে আছেন। দুজনের মাঝে চলছে পিনপতন নীরবতা। নীরবতা ভেঙে জমেলা বানু বললেন, কি করবেন এখন এই সন্তানকে? যৌবনে কত চেষ্টাই না করলাম আর একটা সন্তান পাওয়ার জন্য, কিন্তু সৃষ্টিকর্তা দান করলেন বার্ধক্যে। আক্কাস আলী একটা দীর্ঘশ্বাস ফেললেন। জমেলা বানু লজ্জা মিশ্রিত কণ্ঠে আবারও বললেন, এখন আমরা ছেলে ও ছেলের বইয়ের সামনে মুখ দেখাবো কেমনে? ওরা কে মেনে নিবে এই সন্তানকে? চলো আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলি। আক্কাস আলী তখনও কিছু না বলে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়েই থাকলেন। জমেলা বানু কান্না মিশ্রিত কণ্ঠে তাকে উদ্দেশ্য করে আবার বললেন, কি হলো? কিছু বলছো না যে? তখন তিনি নিচ থেকে উপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ছলছল নয়নে জমেলা বানুর দিকে তাকালেন। তার চোখে মুখে উঠেছিল অসহায়ত্ব। তিনি দুহাত দিয়ে জমেলা বানুর দুবাহু আলতো করে চেপে ধরলেন এবং তাকে অভয় দিয়ে বললেন, ভয় পেও না, আমি আছি তো। চলো দুজনের অ্যাবর্শনের ব্যাপারে ডাক্তারের সাথে কথা বলে আসি। এই বলে দুজনে ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য ডাক্তারের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ালেন। বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরে নানা রোগব্যাধি বাসা বাঁধে। এ সময় বাচ্চা জন্মদান ব্যাপারটা বেশ জটিল হয়ে পড়ে। আর বাচ্চা যদি অ্যাবর্শন করাতে যান তাহলে বিষয়টা আরও বিপজ্জনক হবে। তাছাড়া ওনার ডায়াবেটিসও আছে। এই অবস্থায় অ্যাবর্শন করতে গেলে ওনার জীবনের ঝুঁকি থাকবে। এতটুকু বলে থামলেন ডক্টর শিরিন। ডাক্তারের কথা শেষ না হতেই জমেলা বানু বলে উঠলেন, যাই হোক, মৃত্যু ঝুঁকি থাকুক আর না থাকুক, আমি এই বাচ্চা অ্যাবর্শন করাতে চাই। ডাক্তার তাকে অ্যাবর্শন করার ঝুঁকি সম্পর্কে বুঝিয়ে বলার পরেও উনি অ্যাবর্শন করবেন বলে জেদ ধরে বসে আছেন। তার কাছে এখন নিজের জীবনের থেকে পরিবার ও সমাজের কটু কথা এবং লোকলজ্জা বড় হয়ে উঠছে। ডাক্তার শিরিন আক্কাস আলীর দিকে তাকালেন এবং বললেন, আপনার কি মতামত? আপনিও কি অ্যাবর্শন করার বিষয়ে একমত? আক্কাস আলী উত্তর দেওয়ার আগেই জমেলা বানু বলে উঠলেন, হ্যাঁ, উনিও রাজি আছেন। আপনি শুধু অ্যাবর্শনের ব্যবস্থা করুন। আক্কাস আলী এক পলক তার প্রিয়তমা স্ত্রীর দিকে তাকিয়ে আবার ডাক্তারের দিকে তাকালেন এবং বললেন, আমি প্রথমে অ্যাবর্শন করাতে চাইলেও এখন আর চাচ্ছি না। সমাজের মানুষের কটু কথা এসব কিছুই আমার কাছে আমার স্ত্রীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। তাই আপনি ওর ট্রিটমেন্ট কীভাবে নিতে হবে তা বলে দিন। ডক্টর শিরিন আক্কাস আলীর কথায় খুশি হলেন এবং কিছু ওষুধ লিখে দিলেন। এগুলো ঠিকমতো খাইয়ে দিবেন, ঠিকমতো যত্ন নেবেন এবং আমি একটু খাবার মেনু দিয়ে দিচ্ছি। এই মেনু অনুযায়ী খাবারগুলো সময় মতো খাওয়াবেন। প্রতি মাসে একবার করে চেক আপ করাতে নিয়ে আসবেন, বললেন ডক্টর শিরিন। দুজনেই ডক্টর শিরিনকে বিদায় জানিয়ে কেবিন থেকে বের হয়ে আসলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তারা তাদের নিজস্ব প্রাইভেট কারে উঠলেন। তাদের 3টি প্রাইভেট কার রয়েছে। একটা দিয়ে তাদের ছেলে শুভ অফিসে যাতায়াত করে। শুভ নিজে ড্রাইভিং করতে পারে, এজন্য তার গাড়িতে আলাদা কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না। আর বাকি 2টা গাড়ির জন্য 2 জন ড্রাইভার নিযুক্ত রয়েছেন। একটা নিয়ে অনামিকা ও অর্ণব স্কুলে যাওয়া আসা করে এবং একটা আক্কাস আলী, জমেলা বানু আর তাদের ছেলের বউ রুনা ব্যবহার করে। কারে বসে তিনি ড্রাইভারকে বলেন বাজারে নিয়ে যেতে। 20 মিনিট পর তারা বাজারে পৌঁছালেন। বাজারে পৌঁছার পর আক্কাস আলী গাড়ি থেকে নামলেন, তবে জমেলা বানু গাড়ির মধ্যেই বসে থাকলেন।
আক্কাস আলী ফার্মেসিতে গিয়ে ডক্টরের লিখে দেওয়া ওষুধগুলো কিনলেন এবং দোকান থেকে কিছু ফলও কিনে নিলেন। এগুলো কিনে নিয়ে এসে তিনি ড্রাইভারের কানে কানে কিছু একটা বলে গাড়িতে উঠলেন এবং হাতের জিনিসপত্রগুলো গাড়িতে রাখলেন। তিনি ওঠার সাথে সাথে গাড়ি ছেড়ে দিল। গাড়ি থামার পর তিনি নামলেন এবং জমেলা বানুকেও নামতে বললেন। গাড়ি থেকে নামার পর জমেলা বানু দেখলেন গাড়ি তাদের বাড়িতে না গিয়ে অন্য কোথাও এসেছে। তিনি আক্কাস আলীর দিকে তাকিয়ে রাগান্বিত সুরে বললেন, এ কোথায় নিয়ে এসেছো? ডাক্তারের কেবিন থেকে বেরোনোর পর এই প্রথম কথা বললেন জমেলা বানু। আক্কাস আলী তার কথার প্রত্যুত্তরে শুধু মুচকি আসলেন। প্রিয়তমা স্ত্রীর রাগ মিশ্রিত মুখখানা দেখতে তার বরাবরই ভালো লাগে। জমেলা বানু বরাবরই একজন রাগী মানুষ। তাদের বিবাহিত জীবনের বয়স ৩৫ বছর। এই ৩৫ বছরে তিনি ইচ্ছে করে নানাভাবে রাগিয়ে দিতেন জমেলা বানুকে, শুধু তার রাগ মিশ্রিত মুখখানা দেখার জন্য। জমেলা বানুর রাগান্বিত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকতে তার অন্যরকম ভালো লাগা অনুভব হয়। যৌবনে তিনি তাকিয়ে থাকতেন, এখনও তার বিকল্প নয়। তিনি অপলকভাবে তাকিয়ে আছেন জমেলা বানুর মুখের দিকে। কোনো উত্তর না পেয়ে জমেলা বানু ধমকের সুরে বললেন, কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? তার কথায় আক্কাস আলী ভাবনার জগৎ থেকে বেরোলেন। তারপর হাসি মুখে উত্তর দিলেন, তোমার মন খারাপ, তাই তোমাকে নিয়ে একটু ঘুরতে এলাম। ডাক্তারের কেবিন থেকে বেরোনোর পর থেকে জমেলা বানু আক্কাস আলীর সাথে আর একটি কথাও বলেনি। গাঢ় অভিমান জমা হয়েছিল নিজের স্বামীর ওপর। আক্কাস আলী বুঝতে পেরেছেন তার প্রিয়তমা স্ত্রী তার উপর অভিমান করে বসে আছে। এজন্য তিনি বাড়িতে না গিয়ে গাড়িতে করে চলে এসেছেন পার্কে। জমেলা বানুর হাত ধরে একটি ব্রেঞ্চে নিয়ে বসালেন। জমেলা বানু ওনার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, কাজটা কি ঠিক করলেন আপনি? আপনি জানেন না এই বাচ্চার জন্য এখন কত কথা শুনতে হবে, কত হেউ হতে হবে আমাদের। তাছাড়া শুভ এটা শোনার পর কেমন রিয়্যাক্ট করবে? ও কি মেনে নেবে এই সন্তানকে? আমি একদম সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি। তুমি সমাজের মানুষের কথা চিন্তা করা বাদ দাও। ওরা শুধু কটু কথা বলে কষ্ট দিতেই জানে, দুঃখের ভাগ ওরা কেউ নিবে না। শুধু শুধু সমাজের মানুষের কটু কথার ভয়ে নিজের ক্ষতি করার কোনো মানেই হয় না। আর জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। উনি কখন কাকে দুনিয়াতে পাঠাবেন এবং কখনকার মৃত্যু দান করবেন একমাত্র তিনিই জানেন। ছেলে মেনে নেবে কি না নেবে তা নিয়ে দুশ্চিন্তা করো না। আমি আমার ছেলেকে ভালোভাবেই চিনি, ও সবটা সহজভাবেই মেনে নেবে, দেখে নিও তুমি। এক নাগারে কথাগুলো বলে থামলেন আক্কাস আলী। কথাগুলো শুনে একটি দীর্ঘশ্বাস ফেলেন জমেলা বানু। কিছুক্ষণ নীরব থেকে তারপর বললেন, তাই যেন হয়। শুভ যেন সহজভাবে বিষয়টা মেনে নেয়। ও মেনে নিলে আমার আর কোনো কষ্ট থাকবে না। আক্কাস আলী তাকে অভয় দিয়ে বললেন, চিন্তা কর না, ও মেনে নেবে। জমেলা বানু ওনার কথার প্রত্যুত্তরে শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালেন। তারপর দুজনে মিলে পুরো পার্ক ঘুরে ঘুরে দেখলেন। সকাল ৮টায় বের হয়, খিদে লাগে তাদের। পাশে একটা রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিলেন। অবশেষে ৩টার দিকে বাড়ির দিকে রওনা দিলেন। এত ঘোরাঘুরি পরেও জমেলা বানু স্বাভাবিক হতে পারছে না। তার ভিতরে লজ্জা কাজ করছে। কিভাবে পুত্র ও পুত্রবধূর কাছে প্রেগনেন্সির কথা জানাবেন? তারা কি মেনে নেবে এই সন্তানকে, নাকি অপমানিত হতে হবে ছেলে ও ছেলের বইয়ের কাছে? উৎকণ্ঠা, লজ্জা ও অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার ঘটার ভয় নিয়ে তারা হাজির হলেন বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে এসে চাপ দিলেন কলিং বেলে। রুনা সারা ঘর জুড়ে হেঁটে হেঁটে পায়চারি করছে। তার বেশ চিন্তা হচ্ছে শাশুড়ির জন্য। সেই সকাল ৮টায় বেহুশ হওয়ার পর শ্বশুরমশাই হাসপাতালে নিয়ে গেলেন। আর কোনো খোঁজ পায়নি তাদের। বেশ কয়েকবার সে ফোন দিয়েছিল শ্বশুরের নাম্বারে, কিন্তু একবারও কল রিসিভ হয় নাই। তাই বেশ চিন্তা হচ্ছে শাশুড়ির জন্য। খারাপ কিছু হয়নি তো ওনার সাথে? শ্বশুরমশাই ফোন রিসিভ করছে না কেন? নানা দুশ্চিন্তা তার মাথার ভিতরে ঘুরছে। ছেলে মেয়ে দুজন স্কুল থেকে এসে দাদিকে না পেয়ে অনেক কান্নাকাটি করে না খেয়ে ঘুমিয়ে গিয়েছে। ওরা দাদিকে ছাড়া কিছুই বোঝে না। এসব ভেবে রুনা ঘর জুড়ে হেঁটে হেঁটে পায়চারি করছিল। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনতে পায়। দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। শ্বশুর শাশুড়িকে দেখতে পেয়ে সে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে। ওরা ঘরের ভিতরে এসে সোফায় গিয়ে বসে। রুনা উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞেস করে, মা, আপনি ঠিক আছেন তো? আমি অনেকবার ফোন দিয়েছি, রিসিভ করলে না কেন? আমি অনেক টেনশন করছিলাম। হাসপাতালে গিয়ে ফোন সাইলেন্ট করেছিলাম। অন করার কথা আর মনে ছিল না, এজন্য ফোনে শুনতে পাইনি। ডাক্তার বলেছেন তোমার শাশুড়ি মা এইটুকু বলেই জমেলা বানু আক্কাস আলীর মুখের কথা কেড়ে নিয়ে বললেন, কোনো সমস্যা নেই, প্রেশার বেড়ে যাওয়া এমন হয়েছে, এখন ঠিক আছি। ঘরে প্রবেশ করার আগেই জমেলা বানু প্রেগনেন্সির রিপোর্টটি লুকিয়ে ফেলেছিলেন। তিনি বিষয়টা নিয়ে বেশ লজ্জা পাচ্ছেন, তাই রুনাকে মিথ্যা বললেন। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, এতে বেশ খুশি হয়েছি আমি। মা, আপনাকে সবসময় বলি, আপনার বয়স হয়েছে, এখন আর এসব ঘরের কাজ আর কোনো ঘরের দরকার নেই। আপনি তো আমার কথা শোনেন না।
কাজ করার ফলে এমনটা হয়েছে। অভিমানের স্বরে কথাগুলো বলল রুনা। তারপর কিছুটা কপট রাগ দেখিয়ে বলল, কাল থেকে আপনি আর কোনো কাজ করবেন না, ঘরে সামান্য কাজই থাকে, এটুকু আমি করে নিতে পারবো। তার কথা শুনে জমিলা বানু মুচকি হাসলেন শুধু এবং আহ্লাদি স্বরে বললেন, পাগলি মেয়ে আমার, আমি আর কি কাজ করি, সব কাজ তো তুমিই করো। যাই হোক, কাল থেকে তুমি আর রান্নাঘরে যাবে না, ধোয়া মোছার সব কাজ তো নিতুই করে, কাটাকুটা ওই করে, আর রান্নার কাজটা আমি করে নিতে পারবো। আপনার এই বয়সে ওইসব রান্নাবান্নার কাজ করলে শরীর আরও খারাপ হবে। ঠিক আছে মা, তুমি যেমনটা চাও তেমনই হবে। কথাটি কিছুটা হেসে হেসে বললেন জমিলা বানু। এখন আপনারা দুজনে ফ্রেশ হয়ে আসেন, আমি ভাত বাড়ছি। আমরা বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। অর্ণব, অনামিকা ওরা দুজন খেয়েছে? না মা, ওরা আপনাকে ছাড়া কিছুই খাবে না। তাই স্কুল থেকে এসে অনেক কান্নাকাটি করে না খেয়ে ঘুমিয়ে গেল। দুঃখ প্রকাশ করে কথাটি বলল রুনা। একটা দীর্ঘশ্বাস ফেলে জমেলা বানু বললেন, ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে এসে ওদের দুজনকে জাগিয়ে খাইয়ে দেব। জমেলা বানুর কথায় রুনা মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি জানালো। তারপর আক্কাস আলীও জমেলা বানু নিজেদের রুমে চলে গেলেন। রুমে গিয়ে জমেলা বানু আগে ফ্রেশ হলেন, তারপর আক্কাস আলী ফ্রেশ হতে গেলেন। জমেলা বানু ফ্রেশ হয়ে এসে নাতি নাতনি দুজনকেই জাগালেন। দুজন ঘুম থেকে উঠে আবার কান্না শুরু করলো। তারা কেঁদে কেঁদে দাদিকে জিজ্ঞেস করলো, আমাদের রেখে কোথায় গিয়েছিলে? আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, পার্ক থেকে আসার সময় তাদের জন্য চিপস এনেছিলাম। এগুলো দেখিয়ে বললেন, এই দেখো, তোমাদের জন্য অনেকগুলো চিপস এনেছি, এখন চলো দুজনে ভাত খাবে। জমেলা বানু দুজনকে খাইয়ে দিয়ে নিজের ঘরে চলে গেলেন। ঘরে যাওয়ার পর আক্কাস আলী বললেন, প্রেগনেন্সির ব্যাপারটা কি গোপন করার বিষয়? তুমি বৌমাকে কেন এটা বললে না? এখন যাও, গিয়ে বৌমাকে এটা জানিয়ে আসো, এটা ওকে বলা উচিত। আক্কাস আলীর জোরাজোরিতে জমেলা বানু প্রেগনেন্সির বিষয়টা রুনাকে জানানোর উদ্দেশ্যে ওর রুমের দিকে পা। জমেলা বানুর সাথে রুনার সম্পর্কটা মায়ের মতো। জমেলা বানু রুনাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন, আর রুনাও তাকে বেশ শ্রদ্ধা এবং ভালোবাসে। রুনা এ বাড়িতে বউ হয়ে আসার 6 বছর হলো। এই 6 বছরে তাদের একদিনও ঝগড়া হয়নি। তাদের সংসারটা বেশ সুখের। ছেলের বউ আর যমজ দুজন নাতি নাতনিকে নিয়ে তারা বেশ সুখে আছে। নতুন অতিথির আগমনের সাথে কি তাদের সুখের সংসারটা তছনছ হবে, নাকি আগের মতোই থাকবে? আনমনে এসব কথা ভাবতে ভাবতে জমেলা বানু প্রবেশ করলেন রুনার রুমে। রুনা তখন বিছানায় শুয়ে শুভর সাথে ফোনে কথা বলছিল। শাশুড়িকে তার রুমে আসতে দেখে সে ব্যস্ত হয়ে শোয়া থেকে উঠে বসল এবং শুভকে বলে ফোন রেখে দিল। মা, আপনি হঠাৎ আমার রুমে এই সময়ে? তোমার সাথে একটি জরুরি বিষয়ে কথা বলার ছিল। জি মা, আসুন, এখানে বসুন। জমেলা বানু বিছানায় এসে রুনার পাশে বসলেন। তিনি লজ্জায় রুনার চোখের দিকে চোখ মেলাতে পারছিলেন না। বলুন মা, কি বলবেন? আসলে আমি। জমেলা বানু কথাটি বলতে ইতস্তবোধ করছিলেন। আমি আপনার মেয়ের মতো, আমার কাছে বলতে আপনি এত ইতস্তবোধ করছেন কেন? আপনি শুধু আমাকে আদেশ করবেন। আপনার কি কিছু লাগবে? একটি দীর্ঘশ্বাস ফেলে জমেলা বানু বললেন, না, আমার কিছু লাগবে না। কিছুক্ষণ থেমে আবার রুনার দুটি হাত তার হাতের মুঠো নিয়ে বললেন, বৌমা, আমাকে ক্ষমা করে দিও। রুনা আশ্চর্য হয়ে বলল, মা, এভাবে বলছেন কেন? আপনি আমাকে মিথ্যে কি বলেছেন? আর আপনার কাছে এই খামটা কিসের? জমেলা বানু রুনার হাত ছেড়ে দিয়ে পাশে থাকা খামটি হাতে নিলেন। রুনার রুমে আসার সময় প্রেগনেন্সির রিপোর্টটি সাথে করে নিয়ে এসেছেন তাকে দেখানোর জন্য। আমি তোমাকে বলেছিলাম না যে প্রেশারের কারণে আমি অজ্ঞান হয়েছি? এটা আমি মিথ্যে বলছিলাম। তাহলে কেন অজ্ঞান হয়েছিলেন আপনি? কি হয়েছে আপনার? ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল রুনা। জমেলা বানু মাথা নিচু করে কিছুটা ইতস্ত করে কাঁপা কাঁপা গলায় বলেন, ডাক্তার বলেছেন আমি প্রেগনেন্ট। টেস্ট করিয়েছিলাম, রিপোর্টও পজিটিভ এসেছে। এই বলে রিপোর্টটি রুনার দিকে এগিয়ে দিলেন। কথাটি শুনে রুনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রিপোর্ট দেখে সে আরও বেশি অবাক হয়। এখানে প্রেগনেন্সির রিপোর্ট পজিটিভ লেখা আছে। রুনা একদম নির্বাক বনে গেল। তার শাশুড়ি মা সত্যি প্রেগনেন্ট? তার কি এখনও মা হওয়ার ক্ষমতা আছে? এরই মধ্যে মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। জমেলা বানু ব্যস্ত হয়ে বললেন, বৌমা, মাগরিবের আজান পড়ছে, আমি এখন আসি। রুনার রিপোর্ট হাতে পাথরের মূর্তির মতো বসে আছে। সে কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। সে কোনো উত্তর দিল না। জমেলা বানু তার উত্তরের অপেক্ষা না করে নিজের রুমের দিকে পা বাড়ালেন। এরপর 2 দিন কেটে গেল। এই 2 দিনে রুনা তার সাথে তেমন একটা কথা বলেনি। খেতে যাওয়ার জন্য ডাকত, আর কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ না উত্তর দিত। জমেলা বানু লজ্জায় রুনার সাথে কথা বলতে পারছে না। আজ শুভ আসবে। শুভ আসার জন্য নাতি নাতনি দুজনে আজ স্কুলে যায়নি।
রুনা কি শুভকে সবটা বলে দিয়েছে? শুভ কি সব কিছু সহজভাবে মেনে নেবে? এসব কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন জমেলা বানু। রুনা আর নিতু দুজনে মিলে রান্নার কাজ করছে। জমেলা বানু একবার রান্নাঘরে গিয়ে দেখে এসেছেন। তিনি ওদের সাহায্য করবেন বলেছেন। রুনা তাকে আরাম করতে বলল, তাই আবার চলে এসেছেন। শুভ প্রায় 15 দিন পর বাড়ি ফিরবে, তাই আজ একটু স্পেশালভাবে রান্না করছে রুনা। বাবা ফেরার আনন্দে ঘরের বাইরে ছোটাছুটি করছে অনামিকা ও অর্ণব। আক্কাশালী শুভকে আনার জন্য এয়ারপোর্টে গিয়েছেন। 2:30 শুভকে নিয়ে বাসায় প্রবেশ করলেন আক্কাশালী। বাবাকে দেখেই ছেলে মেয়ে দুজনে দৌড়ে গিয়ে ঝাপটে ধরল, যেন কয়েক যুগ পর তারা তাদের বাবাকে পেয়েছে। শুভ দুহাতে আগলে নিল ছেলে মেয়ে দুজনকে, চুমোতে চুমোতে ভরিয়ে দিল তাদের। মাকে দেখতে না পেয়ে রুনাকে জিজ্ঞেস করলো মা কোথায়। উনি ওপরে আছেন বলল রুনা। আমি গিয়া নিয়ে আসতেছি ভাইজান, বলল নিতু। যাও তাড়াতাড়ি আসতে বলো। রুনা শুভর জন্য তৈরি করে রাখা 1 গ্লাস ঠান্ডা শরবত এনে তাকে খেতে দিল। নিতু গিয়ে বলার পর জমেলা বানু নিচে এলেন। শুভর সামনে যেতে তিনি সংকোচবোধ করছেন। শুভ তাকে দেখে বসা থেকে উঠে এসে মা বলে জড়িয়ে ধরল। তিনিও তাকে আলতো করে জড়িয়ে ধরলেন। মা ছেলের ভালোবাসা দেখে আক্কাশালী মনে মনে দোয়া করলেন, এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। মায়ের সাথে কুশল বিনিময় শেষে শুভ তার লাগেজ খুলল এবং যার যার জন্য কিনে আনা জিনিসগুলো দিতে লাগলো। বাচ্চাদের জন্য অনেকগুলো খেলনার কিছু জামা এনেছে। রুনার জন্য একটি শাড়ি, মায়ের জন্য একটি শাড়ি, বাবার জন্য পায়জামা পাঞ্জাবি, নিতুর জন্য একটি 3 পিস নিয়ে এসেছে। প্রত্যেকে তাদের জন্য নিয়ে আসা জামা কাপড় দিয়ে ও ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে আসার পর সবাই মিলে একসাথে দুপুরের খাবার খায়। তার একদিন পর রাত 10টায় রুনা ও শুভ দুজনে মিলে তাদের রুমে যায়। তারা তখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় শুভ বলে উঠল, মা আসতে পারি? তোমরা দুজনে আসো আসো, ভিতরে আসো, বললেন আক্কাশালী। ওরা দুজন ভেতরে প্রবেশ করলো। 2 দিন হলো শুভ তাদের সাথে ভালোভাবে কথা বলে না, তাদের সাথে একসাথে বসে খায় না। হয়তো আগে খায়, নয়তো পরে। আজ সকালে শুভ বসে খাবার খাচ্ছিল। জমেলা বানু সেখানে যাওয়ায় সে খাবার না খেয়ে অফিসে চলে গেল। ছেলের এমন ব্যবহারে তিনি বেশ কষ্ট পেলেন। রুমে গিয়ে অনেকক্ষণ যাবৎ কান্না করেছেন। আক্কাশালীও ছেলের এমন আচরণে বেশ কষ্ট পাচ্ছেন। তিনি ভেবেছিলেন শুভ সবটা সহজভাবে মেনে নেবে, কিন্তু হলো তার উল্টোটা। তিনি অ্যাবর্শন করাতে রাজি না হয় তাদের সাথে বাজে আচরণ করেছে, এমনকি কথাও বলছে না। ওই দিন শুভ ও রুনা তাদের রুমে আসার পর, মা তোমাদেরকে কিছু জিজ্ঞেস করা ছিল, বলল শুভ। বলো, কি বলবে? কিছুটা ইতস্ত করে শুভ বলল, মা রুনা যা বলেছে তা কি সত্যি? আপনি কি সত্যি সত্যি প্রেগনেন্ট? জমেলা বানু মাথা নিচু করে হ্যাবতক উত্তর দিলেন। তারপর শুভ তাদেরকে বাচ্চাটাকে অ্যাবর্শন করাতে বলে। বাচ্চা অ্যাবর্শন করাতে গেলে জমেলা বানুর মৃত্যুর ঝুঁকি আছে, তাই আক্কাশালী শুভকে মানা করে দিলেন। বললেন, বাচ্চা অ্যাবর্শন করানো যাবে না, এতে তোমার মায়ের জীবন রিস্ক হবে। শুভ বাবার সাথে বেশি কথা না বাড়িয়ে চলে গেল। পরদিন জমেলা বানুকে একা একা বোঝালো এবং বলল, যেমন করে হই বাবাকে বুঝিয়ে বাচ্চাটাকে অ্যাবর্শন করাও। ছেলের কথায় জমেলা বানু আক্কাশালীকে আবারও বললেন, চলো আমরা বাচ্চাটাকে অ্যাবর্শন করিয়ে নিই। শুভ তোমাকে এটা বলতে বলেছে, তাই না? গম্ভীর স্বরে কথাটি বললেন আক্কাশালী। জমেলা বানু কিছুটা হকচকিয়ে বললেন, না না, আমি নিজ থেকেই বলছি, এই বাচ্চাকে অ্যাবর্শন করাটাই আমাদের সকলের জন্য কল্যাণকর। থামো তুমি, কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর সেটা খুব ভালো করে বুঝতে পারছি। রাগত স্বরে কথাটি বললেন আক্কাশালী। একটু থেমে আবারও কিছুটা নরম স্বরে বললেন, আল্লাহর সৃষ্টি কোনো জীবকে মেরে ফেলা নিশ্চয়ই কল্যাণকর কিছু না, বরং তা অকল্যাণকর। আমি যেন তোমার মুখে বাচ্চা অ্যাবর্শনের ব্যাপারে আর কোনো কথা শুনতে না পাই। শেষের কথাটি কিছুটা রাগী স্বরে বললেন। আক্কাশালীর সাথে হওয়া কথোপকথন সবটা খুলে বললেন শুভর কাছে। সব শুনে শুভ বেশ রাগ হলো। তাই 2 দিন থেকে বাবা মা কারোর সাথে কথা বলছে না, এমনকি তাদের সাথে একসাথে বসে খাচ্ছেও না। প্রায় 5 মাস হয়ে গেল শুভ মা বাবার সাথে কথা বলে না, এমনকি তাদের সামনেও পড়ে না। শুধু যে শুভ কথা বলে না এমনটাও নয়, রুনাও ভালোভাবে কথা বলে না তাদের সাথে। একদিন শুভ অফিস থেকে বেশ রেগে মেগে এসে বাসায় ঢুকলো। বাসায় ঢুকে ড্রয়িং রুমে ফুলদানিগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে ভাঙতে লাগলো। ভাঙচুর ও চিৎকার চেঁচামেচির শব্দে সবাই ড্রয়িং রুমে আসলো। জমেলা বানু 5 মাসের প্রেগনেন্ট অবস্থায় শুভর চিৎকার চেঁচামেচিতে ওপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামলেন। তাকে দেখার পরই শুভ চিৎকার দিয়ে বলে উঠল, এই বয়সে এই অবস্থায় হাঁটতে লজ্জা করে না তোমার? আজ তোমাদের কারণেই রাস্তাঘাটে বেরোনো যায় না, বাইরে বেরোলেই নানানজন নানান খারাপ মন্তব্য করে। ছেলে ওনাকে সামনাসামনি এভাবে অপমান করায় তিনি বেশ কষ্ট পেলেন। তিনি সবার সামনেই কান্না করে দিলেন। নিজের মাকে এভাবে কেউ বলে? বেয়াদব ছেলে কোথাকার। এতদিন থেকে কথাও বলছিল না,
আর এখন চিৎকার চেঁচামেচি করছিস? এই শিক্ষা দিয়েছি আমি তোকে। রাগী কণ্ঠে কথাগুলো বললেন আক্কাস আলী। তোমরা এই ব্যবহারটাই পাওয়ার যোগ্য। লজ্জা শরম আছে তোমাদের? তোমাদের সাথে একই বাড়িতে থাকতে ঘেন্না হচ্ছে আমার। ছি! বৃদ্ধ বয়সে যখন নতুন করে আবার বাবা হওয়ার ইচ্ছে জেগেছে, তাহলে স্ত্রীকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যেতেই পারো। এখানে থেকে লোকের কাছে আমাদের অপমানিত করতে কি মজা পাচ্ছেন? কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে ওপরে চলে গেল শুভ। কথাগুলো শুনে নির্বাক বনে গেলেন আক্কাস আলী। আজ শুভ তাকেও তোয়াক্কা করল না। তার সামনেই এতগুলো কথা বলে গেল। চিৎকার চেঁচামেচিতে অনামিকা অর্ণব ভয় পেয়ে কান্না করতে লাগলো। নিতেও ভয় পেয়ে একপাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। শুভ যাওয়ার পর জমেলা বানু আক্কাস আলী কাতর মুখে নিজেদের রুমে চলে গেলেন। আজকে রুনা বেশ খুশি হয়েছে। সে চাইলে পারত শুভকে আটকাতে, কিন্তু সে আটকায়নি। সে মনে মনে খুশি হয়েছে এতে, কারণ বাইরে বেরোনোর পর তাকেও নানান কথা শুনতে হতো লোকমুখে। সে এগুলো শুভকে বলতো, তবে শুভ এর জন্য তার বাবা মাকে কিছুই বলতো না। আজ নিজে কানে শোনায় এত রেগেছে। শুভ অফিস থেকে বাড়ি ফিরছিল। পথে মধ্যে তার গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি যে জায়গায় নষ্ট হয়েছে ওখান থেকে তাদের বাড়ি 5 মিনিটের রাস্তা। শুভ একজন মেকানিকের কাছে ফোন দিয়ে গাড়ি নিয়ে যেতে বলে, আর সে হেঁটে হেঁটে বাড়ি আসে। বাড়িতে আসার সময় পথে মধ্যে দুজন কাকিমা দেখতে পায়। ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। শুভকে দেখে একজন অন্যজনকে দেখিয়ে বলল, দেখ দেখ, ওইটা শুভ না? শুনলাম ওর মা নাকি প্রেগনেন্ট। হ্যাঁ রে, ওনার বুড়ো বয়সে নতুন করে মা হওয়ার শখ জেগেছে। আর দেখছিস না বুড়ো জামাইটা কিভাবে কয়দিন পর পর ডাক্তারের কাছে নিয়ে যায়। দেখে মনে হয় যেন নতুন বিয়ে করেছে ওরা। দ্বিতীয়জন কিছুটা বিদ্রুপাত্মক হাসিতে বলল, বুড়ো বুড়ির দম আছে বলতে হবে। এটা বলে দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। কথাগুলো তারা দুজনেই শুভকে শোনানোর জন্য উচ্চস্বরে বলছিল। আর শুভ এগুলো শুনে রেগেমেগে আগুন হয়ে ঘরে ঢুকে এবং ঘরে পা রেখে তুলকালাম কাণ্ড ঘটালো। ঘরে যাওয়ার পর জমেলা বানুর কান্নার বেগ আরও বেড়ে গেল। তিনি হু হু করে উচ্চস্বরে কেঁদে ওঠেন। আক্কাস আলী তাকে জড়িয়ে ধরলেন। জমেলা বানুকে শান্ত দেওয়ার ভাষা তার কাছে নেই। কত গর্ব করে তিনি বলেছিলেন শুভ সবটা সহজভাবে মেনে নেবে, কিন্তু শুভ করল তার উল্টোটা। আজ তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলল। তিনি করুণ স্বরে শুধু বললেন, কেঁদো না, আমরা কালই এ বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাব। সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তিত হয়। প্রিয় মানুষ, বিশ্বস্ত হাত, ছেলে মেয়ে, আপনজন সবাই পরিবর্তিত হয়ে যায়। যে ছেলেকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন, আজ সেই ছেলেই তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। যাকে ছেলের বউ না ভেবে সবসময় মেয়ে ভেবে এসেছেন, আদর ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, আজ সে মেয়ে তাদের দুর্দিনে তাদের হয়ে দুটো কথা বলছে না, বরং পরোক্ষভাবে সেও তাদের বাড়ি ছেড়ে যাওয়ার বিষয়ে একমত। সকাল 11:30। জমেলা বানু বিদায় নেওয়ার জন্য রুনার রুমের দিকে গেলেন। বৌমা, আপনি এখানে কিছু বলবেন? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাদের জন্য আর তোমাদেরকে কোনো কটু কথা শুনতে হবে না। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। শুভ, অর্ণব, অনামিকা, ওদেরও খেয়াল রেখো। আসি। ভাঙা কণ্ঠে কথাগুলো বললেন জমেলা বানু। রুনা প্রত্যুত্তরে কিছুই বলল না। সে যেভাবে ছিল সেভাবেই দাঁড়িয়ে থাকলো, যেন সে এটাই চাইছিল। জমেলা বানু কিছুক্ষণ অপেক্ষা করে রুনা কিছু না বলায় একটা দীর্ঘশ্বাস ফেলে চলে এলেন। তিনি ভেবেছিলেন রুনা হয়তো যেতে দিবে না, আটকাবে তাদেরকে, কিন্তু সে একবারও তাদেরকে বাড়ি থেকে চলে যেতে বাধা দিল না। আক্কাস আলী আগে থেকেই গাড়িতে বসেছিলেন। জমেলা বানু গাড়িতে ওঠার পরে গাড়ি ছেড়ে দিল। বাড়ি থেকে আসার সময় ব্যবহৃত কাপড়, ডাক্তারের রিপোর্ট আর আক্কাস আলীর জমানো অল্প কিছু টাকা ছাড়া আর কিছুই সাথে নিয়ে আসেননি। গাড়িতে বসে আক্কাস আলী বললেন, বৌমাকে বলেছিলে? হ্যাঁ, ও কিছু বলেনি। না, একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন জমেলা বানু। তারপর কিছুক্ষণ নীরবতা চলল দুজনের মাঝে। নীরবতা ভেঙে জমেলা বানু একটা তাচ্ছিলের হাসি দিয়ে বললেন, ভেবেছিলাম ও আটকাবে, কিন্তু মনে মনে খুশি হয়েছে। নাতি নাতনি দুজন স্কুল থেকে এসে আমাদের না পেয়ে খুব কান্না করবে। ভীষণ কষ্ট হচ্ছে ওদের কথা ভেবে। কী করে থাকবো ওদের ছাড়া? শেষের কথাগুলো তিনি কেঁদে কেঁদে বললেন। আক্কাস আলী তাকে এক হাতে জড়িয়ে ধরে তিনিও নীরবে চোখের পানি ফেললেন। 3 ঘন্টা পর তারা তাদের নতুন বাসায় পৌঁছালো। গাড়ি থেকে নামার পর সেখানে তারা রফিককে দেখতে পেল। সে তাদের আগে এসে উপস্থিত হয়েছে। রফিক আক্কাস আলীর ছোটবেলার বন্ধু। তার সহায়তায় তিনি এই বাসাটি ভাড়া নিলেন। 3 জনে মিলে বাসার ভেতরে ঢুকলো। তাদের সাথে বাড়ির মালিকও ছিলেন। বাড়ির মালিক সব কিছু বুঝিয়ে দিয়ে চলে গেলেন। তারা 3 জনে হেঁটে হেঁটে পুরো বাসা দেখলেন। বাসায় একটি বেডরুম, একটি বাথরুম ও একটি রান্নাঘর রয়েছে। বেডরুমে একটি খাট ও একটি আলনা রয়েছে এবং রান্নাঘরে গ্যাসের চুলায় ফ্রিজ রয়েছে। বাসায় আগে মালিকের ছোট বোন আর তার স্বামী থাকতো।
ওরা দুজন বিদেশে চলে গেছে। ওরা যাওয়ার পর মালিকের স্ত্রী অন্যান্য জিনিসগুলো নিয়ে গেলেও এগুলোই বাসাতেই রেখে দেন। 2 রুমের এই বাসা ভাড়াটি ভাড়া হলো 7,000 টাকা। 3 মাসের অগ্রিম 21,000 টাকা ভাড়া মালিককে দিতে হয়েছে। পছন্দ হয়েছে তোমার? জিজ্ঞেস করলেন আক্কাস আলী। হ্যাঁ গো, বেশ পছন্দ হয়েছে। আমাদের জন্য এটাই অনেক বড় বাসা। নির্জীব কণ্ঠে কথা দিয়ে বললেন জমেলা বানু। ঠিক আছে আক্কাস, আমি এখন আসি, তোমরা রেস্ট নাও, রাতে আবার আসবো, বললেন রফিক সাহেব। আচ্ছা যা, রাতে আসিস। আচ্ছা আসি, বলে চলে গেলেন রফিক সাহেব। রাত 8টায় রফিক সাহেব আসলেন। আসার সময় হাতে করে 3টি রান্না করার বাসন, 2টি প্লেট, 2টি গ্লাস ও টিফিনে করে তাদের জন্য রাতের খাবারও নিয়ে আসলেন। আরে রফিক, তুই এত কিছু আনতে গেলি কেন? এই দেখ, আমি বিকালে বাজারে গিয়ে সব কিছু নিয়ে এসেছি। আক্কাস আলী বিকেলবেলা বাজারে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাজার করে নিয়ে এসেছেন। তিনি প্রায় 8,000 টাকা খরচ করেছেন। এগুলো তোদের ভাবি পাঠিয়েছেন তোদের জন্য। ও কাল তোমাদেরকে দেখতে আসবে। তাদের দুজনকে উদ্দেশ্য করে কথাটি বললেন রফিক সাহেব। আক্কাস আলীর কাছে জমানো টাকা ছিল মাত্র 50,000। এগুলো তার সারা জীবনের সঞ্চয়। অল্প বেতনের চাকরি করতেন তিনি। সবটুকুই পরিবারের জন্য খরচ হয়ে যেত। সঞ্চয় হতো না খুব একটা। গাড়ি বাড়ি সব কিছুই ছেলে করেছে। এখানে আসার পর 30,000 টাকা খরচ হয়ে গিয়েছে। বাকি টাকা দিয়ে খাবার, চিকিৎসা খরচ সব মিলে তাদের কোনো রকমে 2 মাস যাবে। তারপরে চলবেন কিভাবে? তাই তিনি রফিককে বললেন তাকে একটি কাজের ব্যবস্থা করে দিতে। জীবন বড়ই অদ্ভুত। জীবন কখন কাকে কোন পরিস্থিতির মাঝে ফেলে তা বলা খুবই কষ্টকর। যারা খুব আপন থাকে তারাই একটা সময় পর হয়ে যায়। আর যাদের সাথে আমার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে না, জীবনের কোনো কোনো মুহূর্তে তাদের সাথে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আক্কাস আলী ও জমেলা বানুর জীবনেও তাই ঘটেছে। সারা জীবন যেই ছেলেকে আঁকড়ে ধরে বেঁচেছিলেন, আজ সেই ছেলে তাদেরকে দূরে ঠেলে দিল। অন্যদিকে যার সাথে সম্পর্ক শুধু প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ ছিল, সে আজ নানাভাবে সাহায্য করে যাচ্ছে প্রতিনিয়ত। রফিক সাহেব ও তার স্ত্রী নিয়মিত খোঁজখবর নেন। রফিক সাহেব আক্কাস আলীকে একটি মুদির দোকানে কাজ জোগাড় করে দিয়েছেন। সেখান থেকে মাসিক বেতন পান 10,000 টাকা। এই টাকা দিয়ে কোনো রকমে চলে যায় তাদের দুজনের। দেখতে দেখতে নতুন বাসাতে আসার 3 মাস 18 দিন হয়ে গেল। জমেলা বানুর ডেলিভারির সময়ও কাছাকাছি চলে এসেছে। আর মাত্র 10 থেকে 12 দিন বাকি আছে। এই 3 মাস 18 দিনের মধ্যে এমন কোনো দিন নাই যে জমেলা বানু আক্কাস আলী শুভর জন্য অপেক্ষা করেনি। তাদের বিশ্বাস শুভ তার ভুল বুঝতে পারবে এবং তাদেরকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। তারা প্রতিদিন অপেক্ষা করতেন শুভর জন্য, তবে নিরাশ হতেন। শুভ তাদের ফিরিয়ে নিতে আর আসলো না। ডেলিভারি ডেটের 7-8 দিন আগেই জমেলা বানুর ব্রেইন উঠল। আক্কাস আলী তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন, কিন্তু তার আগেই তার পেইন উঠল। পেইন ওঠার আধা ঘন্টা পর তিনি আক্কাস আলীকে জানালেন। আক্কাস আলী তখন দোকানে ছিলেন। জমেলা বানু ফোন দিয়ে বলার পরপরই তিনি বাসায় এলেন এবং রফিককে জানালেন। তারপর রফিক আর তিনি দুজনে মিলে জমেলা বানুকে হাসপাতালে নিলেন। বাড়িতে থাকাকালীন অবস্থায় জমেলা বানুর রক্তক্ষরণ শুরু হয়েছে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে প্রচুর রক্ত চলে গিয়েছে শরীর থেকে। রোগীকে তাৎক্ষণিক অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। রোগীর অবস্থা বেশ ক্রিটিক্যাল। নর্মাল ডেলিভারি হবে না, সিজার করতে হবে। আপনারা যত দ্রুত সম্ভব 2 ব্যাগ এ পজিটিভ রক্ত সংগ্রহ করুন আর কাউন্টারে গিয়ে অগ্রিম 30,000 টাকা জমা দিন। অপারেশনের পর আরও 30,000 টাকা জমা দিবেন। যা করবার তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি টাকা জমা দিবেন তত তাড়াতাড়ি অপারেশন শুরু হবে। লেট করলে রোগীর সমস্যা হবে, রোগী মারা যেতে পারেন। ডাক্তার জমেলা বানুকে চেক আপ করে এসে কথাগুলো বলল আক্কাস আলী ও রফিক সাহেবের কাছে। রফিক সাহেব তার ছেলেকে বলায় সে তার 2 বন্ধুকে 2 ব্যাগ A+ রক্ত সংগ্রহ করে দিয়েছে। ওরা দুজন জমেলা বানুকে তাদের রক্ত দান করেছে। রক্ত পেয়ে আক্কাস আলী বেশ খুশি হলেন। তবে তিনি টাকা কিভাবে জোগাড় করবেন? তার কাছে জমানো মাত্র 23,000 টাকা আছে। বাকি টাকাগুলো তিনি পাবেন কোথায়? অপারেশনের আগে 30,000 টাকা জমা না দিলে ডাক্তাররা অপারেশন শুরু করবে না। এখন কি করবেন তিনি? দিশেহারা হয়ে পড়লেন আক্কাস আলী। স্বার্থের পৃথিবীতে কেউই আপন নয়, সবাই নিজ নিজ স্বার্থ হাসিল করতে তৎপর। কিন্তু এই পৃথিবীতে এখনও এমন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে অন্যের উপকার করে। হয়তো তাদের জন্যই এখনও এই পৃথিবী টিকে আছে। তাদের জন্যই এখনও শক্ত কণ্ঠে বলা যায়, পৃথিবীতে সকল মানুষ স্বার্থপর নয়। রফিক সাহেবও এমন একজন মানুষ যিনি কোনো রকম স্বার্থ ছাড়াই বাল্যবন্ধুকে সাহায্য করে যাচ্ছেন। এই নে, কি বললেন আক্কাস আলী। এখানে 7,000 টাকা আছে, চল টাকাগুলো নিয়ে দ্রুত জমা দিয়ে আসি। অনেকটা সময় দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, বললেন রফিক সাহেব। আক্কাস আলী কৃতজ্ঞতা ভরা চোখে একবার তাকালেন রফিক সাহেবের দিকে।
তারপর কোনো রকম বাক্য ব্যয় না করে হাসি মুখে রফিক সাহেবের হাত থেকে টাকাগুলো নিয়ে কাউন্টারে জমা দিয়ে আসলেন। টাকা জমা হওয়ার পরপরই জমেলা বানুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় জমেলা বানু আক্কাস আলীর কাছে তার গলা, কানে থাকা স্বর্ণের চেইন ও দুল খুলে দিলেন এবং বললেন, আমি জানি সিজারের খরচ বহন করার মতো এত টাকা তোমার কাছে নেই, এগুলো বিক্রি করে দিও আর আমাকে ক্ষমা করে দিও। আমার জন্যই তোমার এত কষ্ট হচ্ছে, আমার ওপর কোনো দুঃখে রেখো না। যদি মারা যায় আমাকে তুমি ক্ষমা করে দিও। এরকম অলক্ষণে কথা মুখেও আনবে না, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। জমেলা বানু মাথা নেড়ে হ্যাবোধক সম্মতি জানালেন। নার্সরা আর দেরি না করে জমেলা বানুকে নিয়ে অপারেশন থিয়েটারে চলে গেল। তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না, তোর কাছে কৃতজ্ঞ রইব সারা। রফিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন আক্কাস আলী, আরে এভাবে বলছিস কেন? বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াতে না পারলে বন্ধু হলাম কেমনে? এ ব্যাপারে কৃতজ্ঞতা জানাতে হবে না, মাত্র 7,000 টাকা দিয়েছি, আমার আরও বেশি দেওয়া উচিত ছিল, বললেন রফিক সাহেব। রফিক সাহেবের কথা শুনে আক্কাস আলীর চোখে জল চলে এলো। তিনি রফিক সাহেবকে জড়িয়ে ধরলেন এবং কেঁদে কেঁদে বললেন, তোর মতো বন্ধু সত্যি হয় না, তোকে বন্ধু হিসেবে পেয়ে আমি সত্যি ধন্য। হাসপাতালে আসার পর রফিক সাহেব তার স্ত্রীকে ফোন দিয়ে বললেন, ড্রয়ারে 10,000 টাকা আছে, এগুলো নিয়ে তাড়াতাড়ি চলে এসো। রফিক সাহেবের কথা মতো তার স্ত্রী ও টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলেন। রফিক সাহেবের ছেলে অল্প বেতনে চাকরি করে, মাস শেষে পরিবারের খরচ চালানোর টাকাটা তার বাবার হাতেই তুলে দেয়, ফ্যামিলি খরচ বহন করে। রফিক সাহেবের হাতে খুব একটা বাড়তি টাকা থাকে না, অনেক কষ্টে প্রায় 1 বছরে এই 10,000 টাকা সঞ্চয় করেছেন। টাকাগুলো নিজের বন্ধুর বিপদে দিতে পারে তিনি বেশ খুশি। অপারেশন থিয়েটারের বাইরে পায়চারি করছেন আক্কাস আলী। রফিক সাহেবের স্ত্রী একটি চেয়ারে বসে আছেন। রফিক সাহেব আক্কাস আলীকে বারবার সান্ত্বনা দিচ্ছেন, চিন্তা না করতে বলছেন, কিন্তু কোনো কিছুতে আক্কাস আলীর মন শান্ত হচ্ছে না। তার মনে বারবারই একই ভয় কাজ করছিল, আর সেটি হলো তার প্রিয়তমা স্ত্রীকে হারানোর ভয়। সকাল 11:30 জমেলা বানুকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। 12:48 বেজে গেল, এখনও ডাক্তার বের হচ্ছে না কেন? বেশ চিন্তা হচ্ছে তার। অস্থির হয়ে উঠলেন আক্কাস আলী। 1টা বাজার সাথে সাথেই ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলেন। ডাক্তার বের হয়ে আসার সাথে সাথেই আক্কাস আলী ও রফিক সাহেব দ্রুত ডাক্তারের কাছে গেলেন। রোগীর কী অবস্থা? সুস্থ আছে তো? কোনো সমস্যা হয়নি তো? ব্যস্ত কণ্ঠে ডাক্তারকে কথাগুলো জিজ্ঞেস করলেন আক্কাস আলী। ডক্টর গম্ভীর দৃষ্টিতে আক্কাস আলীর দিকে তাকালেন এবং বললেন, আক্কাস আলী ও রফিক সাহেবের স্বর্ণের দোকান থেকে বের হচ্ছেন। ঠিক সেই সময়ে তাদের দিকে একটি ছেলে এগিয়ে এলো। ছেলেটি এসেই আক্কাস আলীকে সম্বোধন করে বলল, কেমন আছেন আঙ্কেল? ভালো আছি, নির্জীব কণ্ঠে বললেন আক্কাস আলী। আমাকে চিনতে পেরেছেন? দুঃখিত, ঠিক মনে করতে পারছি না আঙ্কেল, আমি অর্ক, শুভর কলেজ লাইফের বন্ধু। আপনাদের বাড়িতে কত গিয়েছি, আপনি আমাকে ভুলে গেলেন? হ্যাঁ, মনে পড়েছে, তুমি অর্ক? এটুকু বলে তিনি থেমে গেলেন। আজ তার কোনো কথা বলতে ইচ্ছা করছে না। আক্কাস আলী কথা না বলেও অর্ক তার নিজের মতো করে বলেই যাচ্ছে, আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছিলাম, ও কিছু জুয়েলারি কিনবে, এই জন্য আপনাকে দেখতে পেলাম হঠাৎ। এভাবে আপনাকে দেখতে পাবো ভাবতেই পারিনি। সত্যি খুব খুশি হয়েছি আপনাকে দেখে। আপনি এখানে কেন এসেছেন? শুভ আন্টি ওরা কেমন আছে? জমেলা বানুর কথা জিজ্ঞেস করতেই আক্কাস আলীর বুকে যন্ত্রণা শুরু হলো। তিনি অর্ককে শুধু বললেন, শুভ আমাদের সাথে থাকে না। এটা বলেই সামনের দিকে হাঁটা শুরু করলেন। অর্ক পেছন থেকে অনেকবার আক্কাস আলীকে ডাকার পরও তিনি ফিরে তাকালেন না। আক্কাস আলী অর্কর সাথে যখন কথা বলছিলেন তখন তিনি নির্লিপ্তভাবে কথাগুলো বলছিলেন। অর্ক সেটা প্রথমে বুঝতে পারে। তারপর শেষের কথা বলার সময় অর্ক আক্কাস আলীর চোখে স্পষ্ট পানি দেখতে পায়। এতে অর্ক নিশ্চিত হয় যে আক্কাস আলীর সাথে খারাপ কিছু ঘটেছে। অর্ক দৌড়ে গিয়ে রফিক সাহেবকে আটকায় এবং তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রফিক সাহেব সংক্ষেপে অর্ককে সকল কথা খুলে বললেন। আক্কাস আলী একটা অটোরিকশা দাঁড় করালে রফিক সাহেব অর্কর কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে অটোরিকশাতে উঠলেন। তারা দুজনে অটোরিকশা করে হাসপাতালের উদ্দেশ্যে চলে গেলেন। অর্ক রাস্তায় দাঁড়িয়ে তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। দুপুর 1টা। ডাক্তার বের হওয়ার পর যখন তাদেরকে জানালো, আল্লাহর রহমতে বাচ্চা সুস্থ আছে, তবে দুঃখিত মাকে বাঁচানো যায়নি, তখন আক্কাস আলীর কাছে পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায়। তিনি একথা বিশ্বাসই করতে পারছিলেন না যে তার প্রিয়তমা স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, সে আর এই পৃথিবীতে বেঁচে নেই। এ কথা তার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। তিনি চিৎকার দিয়ে কাঁদছিলেন আর বলছিলেন, এটা কখনো সত্যি হতে পারে না, জমিলা কখনো আমাকে ছেড়ে যেতেই পারে না।
ও বাসরাতে আমাকে কথা দিয়েছিল জীবনে কখনো আমাকে একা ছাড়বে না। ডাক্তার মিথ্যে বলছেন, আমার জমেলা মরতে পারে না। তিনি চিৎকার করে কান্না করে করে এসব বিলাপ করছিলেন। রফিক সাহেব, তার স্ত্রী ও আক্কাস আলীর কান্নার আওয়াজে জড়ো হওয়া অনেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তিনি শান্ত হচ্ছে না। তার ভেতরটা প্রিয়জন হারানোর বেদনায় আগুনে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে। এরই মধ্যে ডাক্তার জমেলা বানুকে কেবিনে দিয়ে দেন। কেবিনে দেওয়ার পর জমেলা বানুর কাছে সবাই যায়। রফিক সাহেব জমেলা বানুর মৃত্যুর সংবাদ তার ছেলেকে জানালে তার ছেলের বউ দুজনে হাসপাতালে চলে আসে। ওরাও কেবিনের ভিতরে গেল। আক্কাস আলী জমেলা বানুর মৃতদেহের পাশে বসে তার একটি হাত নিজের হাতের মুঠোয় নেয় এবং তাকে ডাকতে থাকেন, জমেলা, এই জমেলা, চোখ খোলো। দেখো, আমি তোমার চোখ মেলে তাকানোর অপেক্ষায় আছি। এসব বলে তিনি আবার কান্না শুরু করলেন। কিন্তু জমেলা বানু আর চোখ মেলে তাকালেন না। কি করে তাকাবেন তিনি? তিনি যে এই পৃথিবীর মায়া ছেড়ে পরলোকে পাড়ি জমিয়েছেন। অনেক কষ্টে আক্কাস আলীকে কিছুটা সান্ত্বনা করলেন রফিক সাহেব, কিন্তু আদৌ কি তিনি আক্কাস আলীকে শান্ত করতে পেরেছেন? আক্কাস আলী কান্না থামালেও তার মন এখনও কান্না থামেনি। ওখানে চলছে জমেলার বিরহের রক্তক্ষরণ। তার ভিতরটা অনবরত কাঁদছে। একজন নার্স এসে রফিক সাহেবের স্ত্রীর কোলে জমেলা বানুর সন্তানকে তুলে দিয়ে গেল। জমেলা বানু একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়েছেন। তার খুব শখ ছিল একটি কন্যা সন্তানের, পেয়েও গেলেন। সব দেখে যেতে পারেননি। রফিক সাহেবের স্ত্রী আক্কাস আলীর কোলে বাচ্চাটিকে দিলেন। মেয়েকে করে নিয়ে অনেকক্ষণ তিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন এবং অশ্রু বিসর্জন দিলেন। তিনি মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, এ আমার বার্ধক্যের প্রাপ্তি। ওকে পাওয়ার জন্যে আমাকে অনেক কিছু হারাতে হয়েছে, ছেলে, নাতি নাতনি, শেষ পর্যন্ত স্ত্রীকে হারিয়ে ওকে পেয়েছি। ভালোবাসা দিয়ে আগলে রাখবো ওকে, কোনো রকম কুনজর লাগতে দিব না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওকে ভালো রাখার চেষ্টা করব। কথাগুলো বলে তিনি অঝরে কাঁদতে লাগলেন। তার কান্নায় কেবিনে উপস্থিত সকলে কাঁদল, এমনকি কেবিনে উপস্থিত নার্সও কাঁদল। তারা লাশ নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলে হাসপাতাল কর্তৃপক্ষ জানালো সম্পূর্ণ টাকা পরিশোধ না করলে লাশ নিয়ে যেতে দেবে না। আগে হাসপাতালের সকল বিল পরিশোধ করে দিতে হবে, তারপর লাশ নিয়ে যেতে পারবে। উপায়ন্তর না পেয়ে আক্কাস আলী ও রফিক সাহেব জমেলা বানুর স্বর্ণের চেন ও দুল বিক্রি করতে গেলেন। তারা 45,000 টাকা দিয়ে চেনটি বিক্রি করলেন, আর দুলজোড়া আক্কাস আলী রেখে দিলেন জমেলা বানুর শেষ স্মৃতি হিসেবে। টাকা নিয়ে এসে 30,000 টাকা হাসপাতালে জমা দিয়ে লাশ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠার পর অ্যাম্বুলেন্সের দরজা যখন বন্ধ করা হবে, ঠিক তখন একটা ছেলেকণ্ঠ ভেসে আসলো, আঙ্কেল, আমিও আপনাদের সাথে যাব। অর্ক, তুমি? বললেন রফিক সাহেব। জি আঙ্কেল, বলে সেও অ্যাম্বুলেন্সে উঠে বসল। রফিক সাহেব ও আক্কাস আলী যখন হাসপাতালে চলে আসলেন, তখন অর্ক তার স্ত্রীকে বলল, তুমি ড্রাইভারকে নিয়ে বাসায় চলে যাও, আমি হাসপাতালে যাচ্ছি। রফিক সাহেব তাকে হাসপাতালের নাম বলেছিলেন, এই জন্য সে আর দেরি না করে একটি অটোরিকশা নিয়ে সোজা হাসপাতালে চলে আসে। এখানে পৌঁছাতে পৌঁছাতে দেখে তারা লাশ নিয়ে চলে যাচ্ছেন, তাই সেও তাদের সাথে যায়। রাত 11:30। রফিক সাহেবের স্ত্রী অপেক্ষা করছেন কখন সবাই দাফন কার্য সম্পন্ন করে বাসায় ফিরবে। হাসপাতাল থেকে আসার সময় আক্কাস আলী ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চার খাওয়ার দুধ নিয়ে এসেছেন। রফিক সাহেবের স্ত্রী সেই দুধ ফিডারে নিয়ে 2-3 বার বাচ্চাটাকে খাইয়ে দিয়েছেন। তিনি আক্কাস আলীর জন্য রাতের খাবারও রান্না করে দিয়েছেন। রাত 11:15। দাফন কার্য সম্পন্ন করে সবাই বাসায় আসলো। রফিক সাহেবের স্ত্রী বাচ্চাটাকে তার সাথে নিয়ে যেতে চেয়েছেন, কিন্তু আক্কাস আলী দিলেন না। তিনি বললেন, আমি ওর খেয়াল রাখতে পারবো, ও আমার কাছেই থাকুক। ঠিক আছে, খেয়াল রাখবেন, ঠান্ডা যেন না লাগে। আর কিছুক্ষণ পরপর দুধ খেতে দিবেন। আপনার জন্য রান্না করে দিয়েছি, খেয়ে নেবেন, বললেন রফিক সাহেবের স্ত্রী। আক্কাস আলী মাথা নেড়ে হ্যাবোদক সম্মতি জানালেন। তারপর সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই আমার জন্য অনেক কষ্ট করেছ। নিজের ছেলে যেখানে দূরে ঠেলে দিল, সেখানে তোমরা আমাকে আন্তরিকতার সঙ্গে সাহায্য করে গেছো। তোমাদের কাউকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, আজীবন কৃতজ্ঞ থাকব তোমাদের কাছে। লাশ দাফন কার্য সম্পাদন করতে বাড়ির মালিকসহ আরও অনেকে তাকে সাহায্য করেছে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। সকলে আক্কাস আলীর কাছ থেকে বিদায় নিয়ে যার যার বাসার দিকে রওনা হলো। রফিক সাহেব, তার স্ত্রী, ছেলের বউ এবং অর্ক ওরাও আক্কাস আলীর থেকে বিদায় নিয়ে যার যার বাসার উদ্দেশ্যে চলে গেল। রাত 12:45। অর্ণব, অনামিকা, নিতু ওরা যার যার রুমে ঘুমিয়ে আছে। শুভর ঘুম আসছে না কোনো রকমে। সে পাশ ফিরে রুনার দিকে তাকালো। রুনাও ঘুমিয়ে আছে, কিন্তু সে কোনো রকমে ঘুমাতে পারছে না। তার বেশ অশান্তি লাগছে।
তার অনুভূতি এমন হচ্ছে যেন তার জীবন থেকে গুরুত্বপূর্ণ কোনো কিছু হারিয়ে ফেলেছে। শুভ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে থাকে। ঘুম না আসায় সেভাবে বেলকনিতে গিয়ে কিছু সময় কাটাবে। তার ভাবনার মধ্যে মোবাইলের রিং বেজে ওঠে। এত রাতে কে ফোন দিল? ব্যস্ত হয়ে ফোন রিসিভ করলো শুভ। ফোন রিসিভ করে হ্যালো বলার পর, এখানে কি শুভ আছে? জি আমি শুভ। এটা বলার কিছুক্ষণ পর শুভ চিৎকার দিয়ে কান্না করে উঠল। শুভর কান্নার শব্দে রুনা জেগে উঠল। শুভকে ফোনে কানে নিয়ে কান্না করতে দেখে বেশ ভয় পেয়ে গেল। শুভকে জড়িয়ে ধরে বলল, কে ফোন করেছে? কে বলেছে? তুমি কাঁদছো কেন? মা। মা আর বেঁচে নেই, কেঁদে কেঁদে বলল শুভ। এটা শুনে রুনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কে কাপা কাপা গলায় বলল, কি আবল তাবল বকছো মধ্যরাতে? এসব কে বলেছে তোমায়? অর্ক ফোন দিয়ে বলেছে। ও আমার কলেজ ফ্রেন্ড। ও মায়ের দাফন কার্যে উপস্থিত ছিল। আমার একটা বোন হয়েছে। বোন বেঁচে থাকলেও মা আর বেঁচে নেই, কান্না করতে করতে বলল শুভ। এবার শুভর সাথে সাথে রুনাও কান্না শুরু করলো। আমি ভুল করেছি রুনা, আমার উচিত ছিল মায়ের পাশে থাকা, কিন্তু আমি তা না করে তাদেরকে বাড়ি থেকে বের করে দিলাম। শুভ নিজের মাথা চাপড়াচ্ছে আর কথাগুলো বলছে। শুভ রুনা দুজনে এখন নিজেদের ভুল বুঝতে পারছে, কিন্তু এখন বুঝে কি লাভ? যে চলে গেছে সে কি আর ফিরে আসবে? অর্কর কাছে শুভর নাম্বার থাকায় সে সহজে মৃত্যু সংবাদ শুভকে জানাতে পেরেছে। তবে অর্কের উচিত ছিল শুভকে আরও আগে জানানো। কথায় বলে, বিপদে বুদ্ধি বিলুপ্ত হয়ে যায়। অর্কর ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছে। শুভকে জানানোর কথা তার একদমই মনে ছিল না। যখন জানালো তখন বেশ দেরি হয়ে গিয়েছে। কান্না থামিয়ে শুভ রুনাকে বলল, যা হবার তো হয়ে গিয়েছে, মাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। আমরা দুজনে কাল ভোরে গিয়ে বাবাকে ফিরিয়ে নিয়ে আসব। তারা সিদ্ধান্ত নিল সকাল হওয়ার পরপরই আক্কাস আলীকে ফিরিয়ে আনতে যাবে। তবে সকাল হওয়ার 4টার দিকে তারা দুজনে রওনা দিয়ে দিল আক্কাস আলীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে। সবাই বাসা থেকে চলে যাওয়ার পর আক্কাস আলী বেশ একা হয়ে পড়লেন। তিনি বাসাটা হেঁটে হেঁটে দেখতে লাগলেন। বাসার সকল জায়গায় জমেলা বানুর স্মৃতি মিশে আছে। বাসার মধ্যে জমেলা বানুর শরীরে ঘ্রাণ লেগে আছে। এসব কিছু তাকে বেশ পীড়া দিতে লাগলো। তিনি নীরবে ঘণ্টাখানেক কাঁদলেন। তারপর সিদ্ধান্ত নিলেন মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবেন, যেখানে গেলে জমেলা বানুর স্মৃতিগুলো আর তাকে কাঁদাবে না। চোখের পানি মুছে উঠে তিনি ব্যাগ গোছাতে লাগলেন। তার ব্যবহৃত কাপড়, মেয়ের জন্য রফিক সাহেবের খেলের কিনে আনা কয়েক সেট কাপড়, মেয়ের খাবার, দুধ, ফিডার, এগুলো তিনি ব্যাগে প্যাক করে নিলেন। সব কিছু গুছিয়ে তিনি সকাল হওয়ার অপেক্ষায় রইলেন। দিনের আলো ফোটার সাথে সাথে তিনি মেয়েকে নিয়ে এখান থেকে অন্য কোথাও চলে যাবেন। রফিক সাহেবের স্ত্রী তার জন্য রান্না করে রেখে গিয়েছেন, তবে তিনি রাতে কিছুই খাননি। জমেলা বানুর মৃত্যু শোকে তার খাবার খাওয়ার রুচি চলে গিয়েছে। পরদিন সকাল হতেই তিনি রফিক সাহেবের ফোন দিয়ে জানালেন তিনি এখান থেকে চলে যাবেন। এটা শুনে রফিক সাহেব ও তার স্ত্রী ছুটে আসলেন আক্কাস আলীকে আটকাতে। তারা ওনাকে তাদের বাসায় নিয়ে যেতে চেয়েছেন, তবে তার একটাই কথা, এখানে থাকলে জমেলা বানুর স্মৃতি তাকে বারবার কাঁদাবে। তাই তিনি মেয়েকে নিয়ে দূরে কোথাও চলে যাবেন। বাসার মালিকের 1 মাসের বাসা ভাড়া ও বাসার চাবি দিয়ে মালিককে দিলেন এবং সেই সাথে বাসার মালিকের কাছ থেকে বিদায় নিয়ে আসলেন। মালিকের কাছ থেকে বিদায় নিয়ে এসে তিনি রফিক সাহেব ও তার স্ত্রী থেকেও বিদায় নিলেন। তাদের দুজনে থেকে বিদায় নিয়ে যখন গেট পেরিয়ে মাত্র 15-20 কদম গেলেন, ঠিক তখন শুভ রুনা ওরা দুজন এসে হাজির হলো। শুভ অর্কর কাছ থেকে আক্কাস আলীর যেখানে থাকছেন সেখানে ঠিকানা নিয়েছিল। এই জন্য সহজে তারা আক্কাস আলীর বাসা পর্যন্ত পৌঁছাতে পেরেছে। আক্কাস আলীকে যেতে দেখে গাড়ি থামিয়ে দুজনে দৌড়ে আক্কাস আলীর সামনে গিয়ে দাঁড়ায়। তাদেরকে দেখে আক্কাস আলী বেশ অবাক হন। তিনি তাদের দিকে আশ্চর্যিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন, তবে মুখ দিয়ে কোনো কথা বলেননি। তিনি কিছু বুঝে ওঠার আগেই শুভ রুনা দুজনে তার পা জড়িয়ে ধরে এবং তার কাছে ক্ষমা চায়। শুভ আক্কাস আলীর পা ধরে কেঁদে কেঁদে বলল, আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে। মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি ওনার পাশে থেকে যদি সঠিক চিকিৎসা করাতাম তাহলে তিনি আমাদের ছেড়ে চলে যেতেন না। আমাদের ক্ষমা করে দাও বাবা, আর প্লিজ আমাদের সাথে বাড়ি ফিরে চলো। আক্কাস আলী তাদের কথার কোনো উত্তর না দিয়ে দুজনকে পা থেকে ছাড়িয়ে সামনের দিকে হাঁটা শুরু করলেন। রুনা পেছন থেকে কান্না করতে করতে বলল, প্লিজ বাবা, আমাদের সাথে চলুন। আমরা আমাদের ভুলের শাস্তি পেয়ে গেছি, আমাদেরকে আর শাস্তি দিও না। কিছু থেমে আবারও বলল, অর্ণব, অনামিকা, ওরা দুজন রোজ আপনাদের অপেক্ষায় থাকে। আপনারা কখন ফিরবেন রোজ সে অপেক্ষায় বসে থাকে দুজন। ওদের বলেছে আপনারা বেড়াতে গিয়েছেন, কয়েকদিন পর আসবেন। মা তো আর ফিরে আসবেন না। প্লিজ বাবা, আপনি আমাদের সাথে বাড়ি ফিরে আসেন। অন্তত অর্ণব, অনামিকার জন্য হলেও বাড়ি ফিরে আসেন প্লিজ। কিন্তু আক্কাস আলী আজ আর কারো কোনো কথায় পিছন ফিরে তাকালেন না।
অর্ণব অনামিকার জন্যও থমকালেন না তিনি। এক হাতে মেয়েকে কোলে নিয়ে অন্য হাতে ব্যাগ নিয়ে হেঁটে গেলেন কোনো এক অজানা উদ্দেশ্যে। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন। ধন্যবাদ।